নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। স্বাস্থ্য বীমায় ইতিমধ্যে 5 কোটি টাকার সুবিধা পেয়েছে অনেকে। রবিবার রাজধানীর আপনজন ক্লাবে আয়োজিত এক রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে রক্তদানের সুফল এবং রক্তদান কেন আমাদের প্রয়োজন, এবং যখন দেখা গেছে কোভিডের সময়ও আমাদের রক্তের সমস্যা হচ্ছিল, ব্লাড ব্যাংকে যদি রক্ত ঠিকভাবে না থাকে তাহলে কিন্তু ডাক্তারদের পক্ষে এবং রোগীদের জন্য খুব অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তো কোভিডের সময় এই সমস্যাটা হয়েছিল। আবার আমরা জানি যে ইলেকশন এখন পেরিনিয়াল একটা অবস্থা, কিছুদিন বাদে ইলেকশন হয়। তো ইলেকশনের সময় সবাই কর্মব্যস্ততার কারণে ব্লাড দেওয়ার যে বিশেষ ব্যবস্থা সেটা হয়ে ওঠে না, যে কারণে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত স্বল্পতা দেখা দেয়। তো রাজীববাবু বলেছেন, যখন আমি এই স্বল্পতা দেখা দেয় তখন আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমি আহ্বান রেখেছিলাম যাতে সবাই স্বেচ্ছা রক্তদান করেন, এবং এই ধরনের শিবিরের আয়োজন সমস্ত ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন যারা সরকারি কর্মচারী সংগঠন আছে, এবং এখানে আমাদের ওয়ার্ড ভিত্তিকও আমি দেখলাম, এবং বিভিন্ন সমাজসেবীরাও তারা সামনের দিকে এগিয়ে এসছে এই রক্তদান যে শিবিরের আয়োজন করে। আগুনে পুড়ে ছাই চিড়া ও মোড়ের ফ্যাক্টরি। ঘটনা শনিবার রাতে আগরতলার শহরতলি কাঁঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকায় চিড়ার ফ্যাক্টরিতে। রাত 11:30 নাগাদ রহস্যজনকভাবে আগুনে পুড়ে ছাই কাঁঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়া ও মুড়ির ফ্যাক্টরি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের সকাল 9টা বাজে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চিড়ার ফ্যাক্টরিতে। জানা যায়, রাজধানীর শহরতলি কাঁঠালতলি ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়ার ফ্যাক্টরিতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে এসে খবর দেয় দমকল কর্মীদের। খবর পেয়ে বাদারঘাট, আগরতলা, আনন্দনগর, মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে হাত লাগায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রবিবার সকাল 9টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিড়া এবং ধান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ। রবিবার সকাল থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে। ফ্যাক্টরির মালিক সহ অন্যান্যরা জানিয়েছেন, ফ্যাক্টরির পাশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে গিয়েছে গ্যাস লাইন। সেই গ্যাস লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 80 লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা যায় ফ্যাক্টরির কর্ণধারের কাছ থেকে। দাদা, কিভাবে হয়েছিল ঘটনাটা? আমি তো ডক্টর দাঁড়িয়ে এই গল্পের থেকে এদিক দিয়ে পুরো 5 মিনিট আগে আমি বাইরের থেকে গাড়ি দিয়েছিলাম। কয়টার সময় লাগছে কালকে? 11:30। মানে কিসের থেকে আগুনটা উৎপত্তি হয়েছে, মানে কি স্যার? আচ্ছা, জল দিলে তো আগুন নেবে না। আচ্ছা, আপনার এটা মানে কি ফ্যাক্টরি? এটা কোন জায়গায়? এই জায়গাটার নাম? এবার নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আচ্ছা, ক্ষয়ক্ষতির পরিমাণ মানে কি রকম হইতে পারে? আসলে একটা 80 লক্ষ টাকা। তো মানে এখনো কি ফায়ার সার্ভিসের তারা কাজ করতেছে? হ্যাঁ, রাতে থেকে অনেক দিকে যাবার চলে। আপনার নাম? আপনার এদিকে যতদূর খবর, ফ্যাক্টরির ভেতর আগুন তাৎক্ষণিক নিয়ন্ত্রণে আনার জন্য কোনো ব্যবস্থা ছিল না, যার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে। নিয়ন্ত্রণে আনতে ব্যাগ পেতে হয় দমকল কর্মীদের। ঘটনার খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান। তারা সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়েছেন, যেহেতু পুরোপুরি ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়, তাই যতটা সম্ভব ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। দাদা, এই ঘটনাটা নিয়ে মানে কি বলবেন? এটা তো অত্যন্ত দুঃখজনক বেদনা এবং অত্যন্ত হৃদয় বিদারক। এটা দেখেন, সবচেয়ে বড় প্রকৃতির উপর হাত দেওয়া যায় না। আমি যতটুকু খবর পেয়েছি, আমাদের প্রধান আছে, আমাদের পঞ্চায়েত প্রেসিডেন্ট আছে, উপপ্রধান আছে, এটা রাত্রেবেলায় সম্ভবত গ্যাস লিক করে এটা হয়েছে। এবং আমরা মহেশখালী পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রাখবো, যেটা ক্ষতি হয়েছে যদি
সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না, তবু যতটুকু সম্ভব সেই ক্ষতি জায়গাতে পূরণ করা যায় এবং গভর্নমেন্ট সেটি করে আর কি। এটি আপনাদের মাধ্যমে ত্রিপুরা সরকারের কাছে আমরা একটা আবেদন। মিলটা কিসের মিল ছিল এটা? এটা মুড়ির একটা কোম্পানি ছিল, যে আমরা যে মুড়ি খাই মুড়ির একটা মিল ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণটা কীরকম হবে আপনার এটা তো ধারণা? দেখতেই পাচ্ছেন, মিনিমাম ধরুন 50 থেকে 60 লক্ষ টাকা তো হবে। স্যার কেমন আছেন? অনেকদিন পরে দেখা হলো। শ্যামন টিভি। বনভূমিতে পাট্টা জমির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসী। ঘটনা লংতরাই ভেলি মহকুমার মনু ইকো পার্ক এলাকায়। অবরোধকারীদের দাবি, জাতীয় সড়কের পাশে ফরেস্ট ল্যান্ডে তাদের বসবাসের জন্য জমির পাট্টা দিতে হবে। এই দাবিতে সকাল আনুমানিক 9টা নাগাদ থেকে মনু ইকো পার্ক এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় লংতরাই ভেলি মহকুমা প্রশাসনের আধিকারিকরা ও মহকুমা ফরেস্ট অফিসাররা। দীর্ঘক্ষণ অবরোধের পর আধিকারিকরা আশ্বস্ত করেন, যদি বেআইনিভাবে তারা জমি দখল করে তাহলে তাদের মধ্যে একটি ভয় ভীতি কাজ করবে, যে কোনো সময় তাদের উঠে যেতে হবে। তাই কাগজপত্র দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। কাগজপত্র জমা দেওয়ার পর 15 দিনের মধ্যে তাদের দাবির উপর সিদ্ধান্ত নেওয়া হবে, এ প্রতিশ্রুতি দিয়ে অবরোধ তুলে অবরোধকারীরা। দীর্ঘক্ষণ অবরোধ চলার ফলে রাস্তার দুপাশে গাড়ি আটকে যায়। তীব্র দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ। কতদিন পরে যে কাগজ এখন চাইতেছে, কাগজে কত কইতাছে যে মানে এখন আপনি কইছেন না একটু কাগজ দেন, আপনারা কইছেন না আমরা জায়গা নাই কি কাগজ দিয়া কই পাইবন জায়গা এখন দখলি কেমনে আমরা জায়গা নেই কেমনে দখলি আচ্ছা অ্যাপ্লিকেশন দেন তারপর তহসিলদার আইবো ভেরিফিকেশন করব জায়গা যদি থাকে ওইটা অ্যালটমেন্ট যদি দেওয়া যেতে পারে। সামাজিক অবক্ষয় চূড়ান্ত আকার ধারণ করেছে রাজ্যে। 90 বছর বয়সী বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল দুই পাষণ্ড পুত্র। যে জন্মদাত্রী মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে বড় করে তুলেছে, সেই সন্তানরা আজ মাকে বাড়ি ছাড়া করেছে। এই ঘটনাটি আগরতলা শহরের জিবি ভালুকিয়া লুঙ্গা এলাকায়। এলাকাবাসী অভিযোগ, গত 2 মাস আগে এলাকার বাসিন্দা রঞ্জিত মালাকার এবং মনিন্দ্র মালাকার দুজনে তার মায়ের জিনিসপত্র বাড়ির বাইরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে বাড়ি থেকে বের করে দেয় মাকে। দিশেহারা বৃদ্ধ শেষ পর্যন্ত এলাকার বাড়ি বাড়ি গিয়ে ঠাঁই নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু কারোর এখানে ঠাঁই পেলেন না এই জন্মদাত্রী মা। শেষ পর্যন্ত এক নিকটবর্তী আত্মীয়ের বাড়িতে নিয়ে রাখেন, কিন্তু কয়েকদিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এই বৃদ্ধা। তখন হাসপাতালে নিয়ে মাকে দেখে পর্যন্ত আসেনি দুই পুত্র। তারপর নারায়ণ মালাকার নামে বৃদ্ধার ভাই নিয়ে আসেন দোকানে। গত কয়েকদিন ধরে দোকানের এক কোণে বসবাস করছেন তিনি। রবিবার সকালে এলাকাবাসী অভিযুক্ত দুই পুত্রের সাথে কথা বলে মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন, কিন্তু দুই পাষণ্ড তাদের মাকে বাড়ি ফিরিয়ে নিতে চাননি। তারপর এলাকাবাসী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন, যেহেতু দুই ছেলে তাদের মাকে শেষ বয়সে দেখছে না, তাই তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি অসহায় মহিলাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে ব্যবস্থা গ্রহণ করে। তবে দুই পাষণ্ড পুত্রের ভূমিকায় এলাকায় ছিছিরা পড়ছে। আর ওখানে মালিক তাই ইন্দ্রনন্দন দেয় না। কয় ছেলে আপনার? দুই ছেলে। কি করে ওরা? এরা রাত মিস্ত্রি। কি নাম ওদের? রঞ্জিত মালাকার, দুইটা মালাকার। দুজনে বিয়ে করছে? হ্যাঁ। কবে বাইর করছে আপনারা? এই বছর 1 বছর মাসখানিক না? কি নাম আপনার? আমার নাম মালাকার। বয়স কত আপনার? বয়স 90। এটা কোন জায়গা? এটা বালুচা।
জানাইছেন নাকি ওর এই বিষয়টা? আমার বাইরে যাই এক ঘন্টা যাই ভালো গেলেন যাইতে না তারা থাকতো থাকার পরে এবার তো তারা বড় ছেলে নিচে নিয়ে সেটা কিছুদিন রাখছে রাখে সেটা বাড়ির থেকে জিনিসপত্র দিলে পালাই দিচ্ছে ওটা ছোটো ছেলের বেদ নিছে ছোটো ছেলের বেদ নিয়ে সেটা ছোটো ছেলের বউ মারা গেছে তার হচ্ছে বইরা মারা যাওয়ার পরে সাধ্য মাধ্য করলো করার পরে এখানে রয়েছে থাকার পরে কি লয়ে জানি তারা কথা কাটাকাটি দিয়েছে ওইবার পরে তাই জিনিসপত্র ইদেল্লা ফালাই দিছে ওটা 7-8 দিন এই বালুকা লুমের মধ্যে ঘোরাঘুরি করছে এর বাইর থাকবার লেগে গেছে এর বাইর থাকবার লেগেছে কেউ আর জায়গা দিচ্ছে না আমিও জায়গা দিচ্ছি না আমার যে বোন আমিও জায়গা দিচ্ছি না কিন্তু তোমার পোলা আছে 2 ছেলে আছে 4 নাতি আছে 3 নাতিন আছে হ্যাঁ আমিও জায়গা দিচ্ছি না তার আর দুই আমি কেটে জায়গা দেবো এবার তো দেখা গেল 7-8 দিন ঘুরতেছে এলাকার মধ্যে কেউ আর জায়গা দেয় না এবার যে আমি তো এবার যে আমার রাত্রেবেলা ঘুমাইলে আমার কষ্ট এবার যে আমি নিচে না আমার ছেলে লয়ে গেছে বিশ্বজিৎ মালাগা লয়ে গেছে এর ছেলে এর বাড়িতে গিয়ে কেন 10-15 দিন আসলো থাকার পরে স্ট্রোক করছে রাত্রেবেলা স্ট্রোক করার পরে ওখানে এরও 2 ছেলে ছোটো আবুদ্দা কাঁচা আবুদ্দা এরা কেমনে পালবো কেমনে গীতা করবো ভাবতো না এবার যে আমি গেছি গিয়ে সেটা দেখি উত্তর বুঝতে পারি না স্ট্রোক করছে এবার যে আমি হসপিটালে নিয়ে ভর্তি করছি ভর্তি করার পরে ওখানে তো তারা নাতি ভুতি আছে 2 নাতি 2 ছেলে 4 নাতি 3 নাতি তারা কেউ হসপিটালে গিয়ে দেয় না হসপিটালে 4-5 দিন ভর্তি আসলো তখন আমি দিনের বেলা থাকতাম হসপিটালে আর আমার পরিবার রাত্রিবেলা থাকতো আর কি হসপিটালে তারা গিয়ে কেউ দেখভাল করে না বা আজ অব্দি ছেলে বউটো কেউ আইয়া সেটা দেখছে না। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী ক্লাব ইউবিএসটি এবছর 53 বছরে পদার্পণ করবে ক্লাবটি। বিশেষ করে খেলাধুলা তাদের একটা আলাদা ঐতিহ্য রয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবছরের সি ডিভিশন ফুটবল টুর্নামেন্টের তাদের দলের জার্সির আনুষ্ঠানিক প্রকাশ করে। 18 জুন থেকে এবছর শুরু হচ্ছে টিএফএ পরিচালিত সি ডিভিশন ফুটবল লিগ। মোট 2টি গ্রুপে 16টি দলকে নিয়ে এবছরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ইউবিএসটির প্রথম খেলা পড়েছে 19 জুন। দল এবার ভালো ফল করবে বলে রবিবার সাংবাদিক সম্মেলনে আশা ব্যক্ত করেন ক্লাব সম্পাদক ধীমান দেববর্মা। সম্পাদক ছাড়া আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের ক্রিকেট প্রশাসক সঞ্জয় বোস সহ অন্যান্যরা। ইউবিএসটি ক্লাব সবাই জানে সামাজিক কাজকর্ম খেলাধুলায় একটা ঐতিহ্য বহন করে আসছে দীর্ঘ প্রায় 53 বছর। তারই অঙ্গ হিসেবে এবারও আমরা সি ডিভিশন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ উনি যা বললেন আমার সাধারণ সম্পাদক বিমানবাবু আজকে জার্সি উদ্বোধন। আমি আশা রাখবো আমাদের যারা ফুটবল খেলবেন তারা ভালো রেজাল্ট করবেন এবং ভালো রেজাল্টের প্রত্যাশা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। সব তো লোকাল প্লেয়ারই খেলবে, সব লোকাল প্লেয়ারই খেলবে। তবে টিএফএ একটা সিদ্ধান্ত নিয়েছে যে সি ডিভিশনে বাইরের প্লেয়ার খেলতে পারবে না। তো এটাতে আমরা এইবার একটু বেকায়দায় পড়ে গিয়েছি, কারণ বাইরের প্লেয়ার আমাদের 5টা প্লেয়ার ছিল। তো ওরা না খেলতে পারাতে আমাদের একটু অসুবিধা হবে বলে মনে করি। তবুও লোকাল প্লেয়াররাও ভালো উদ্যম নিয়ে খেলবে এবং ভালো রেজাল্টের আশা রেখেই আমরা অবতীর্ণ হয়েছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।